আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমিস্ট্রি টপ 50 কোর্সে। কেমিস্ট্রি টপ 50 কোর্সের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তোমাদের সবার সাথে এই ক্লাসগুলো নিতে আমি খুবই এক্সাইটেড। সো কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা বাছাই করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টা 9টা 10টা করে টপিক অ্যানালাইসিস করে বের করে আনবো এবং এই টপিকগুলোকে আমরা 20 থেকে 25 মিনিটের কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং সাথে সাথে প্রত্যেকটা টপিক থেকে কিছু কোশ্চেন সলভ করব। সো প্রথমে আমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে আমরা 8 থেকে 9টা টপিক দেখব এবং এই 8 থেকে 9টা টপিকের কিছু কিছু টপিক 20 মিনিটে একটু কম সময়ে কভার হয়ে যাবে, আবার কিছু কিছু টপিক দেখা যাবে যে 20 থেকে 30 মিনিটের ভিতরে কভার হবে বা 30 মিনিটের বেশিও একটা দুইটা চলে যেতে পারে। বাট ওভারঅল তুমি যদি এই ক্লাসগুলা খুব ভালো করে কভার করো, এই জিনিসপত্রগুলো নিজের ভিতর আয়ত্ত করো, দেখবা এইচএসসিতে এমসিকিউ সলভ করতে যেও তোমার হিউজ পরিমাণে হেল্প হচ্ছে। আবার অ্যাডমিশন টেস্টে তুমি 50% থেকে 80% প্রিপারেশন আগিয়ে থাকতেছো, বিশেষ করে ভার্সিটি ক ইউনিটের জন্য। সো এখন থেকে তুমি যদি ভার্সিটি ক ইউনিটের প্রিপারেশনে এগিয়ে থাকো, এটা তোমার জন্য একটা বড় ধরনের গেম চেঞ্জার হবে। কারণ তোমরা অনেকেই ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন না নিয়ে নিবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। সো এখন থেকে এই অংশটা যদি তুমি গুছিয়ে রাখো, তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যে অংশটা আছে এইটা আগে থেকে কভার হয়ে থাকবে। সো আজকে হচ্ছে আমাদের টপ 50 কেমিস্ট্রি টপ 50 এর টপিক 1 প্রথম ক্লাস, তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য একটি স্পেশাল কোর্স। সো প্রথম টপিকে আমরা কি দেখব একটু যদি আমরা দেখার চেষ্টা করি। প্রথম টপিকটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার নির্ণয় ট্রিক্স। বিক্রিয়ার হার নির্ণয় ট্রিক্স। সো আমরা যখন রাসায়নিক পরিবর্তন পড়ি তখন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়। সেই বিক্রিয়ার হার নির্ণয়ের আবার ট্রিক্স কি আছে দেখো। বিক্রিয়ার হার নির্ণয় থেকে যত ধরনের প্রশ্ন আসে, যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে আমি এই একটা ক্লাসে গুছিয়ে দিব। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাওয়া। খাতা কলম নিয়ে বসে যে প্রত্যেক দিনের যে সমস্ত টপিকের ক্লাসগুলো তোমাদের যাবে, প্রতিটা ক্লাসের নোট করা, প্রতিটা ক্লাসের A to Z নোট করবা তুমি। প্রত্যেকটা ক্লাস নিজের হাতে লেখা নোট। নিজের হাতে লেখা নোট হলে কি হবে, এই 50টা টপিকের ক্লাস নোট তোমার কাছে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে থেকে যাবে। বিলিভ মি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তোমার কাছে যদি নোট হিসেবে থেকে যায়, তুমি জাস্ট 2 ঘন্টায় রিভিশন দিয়ে চলে যেতে পারবা। পাশাপাশি ক্লাস নোট তো তোমাকে আমি দিবই, বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার নিজের হাতে নোট থাকা চাই। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রথমে আসবো আমরা বিক্রিয়ার হারের উদাহরণ দেখার জন্য। সো আমরা বিক্রিয়ার হারের উদাহরণ দেখার জন্য একটা কমন বিক্রিয়া নেই। সাপোজ ধরো তোমাকে আমি বললাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতে। তো তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলা। এবার বলো তো এই বিক্রিয়াটা কি কমপ্লিট হয়েছে? উত্তর হচ্ছে না, এই বিক্রিয়াটা এখনো কমপ্লিট হয় নাই। এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া হলেও এখানে 2টা নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে একটা, মানে নাইট্রোজেন সমতাকরণ হয়নি। সো এই বিক্রিয়াটা আমাদের সমতাকরণ করতে হবে। তো আমরা যদি নাইট্রোজেনকে সমতাকরণ করতে যাই, তাহলে এখানে 2টা নাইট্রোজেন, এখানে 2টা দিতে গেলে এখানে আমার 2 মোল আসবে। সো যখনই 2 মোল আসবে, দেখো হাইড্রোজেন সংখ্যা হয়ে যাচ্ছে এখানে কত বলো তো? 6টা। কত বলো তো? 6টা। তাহলে এই 6টা মেলানোর জন্য আমি এখানে 3 মোল দিব। সো এইটা গেল আমার অ্যামোনিয়ার বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমি কেন লিখলাম একটু পরে আমি তোমাকে বোঝাবো। এই বিক্রিয়াটা কেন লিখলাম একটু পরে আমি তোমাকে বোঝাবো। দেখো এই বিক্রিয়াটা এমন একটা বিক্রিয়া, এই বিক্রিয়া তুমি রাসায়নিক পরিবর্তনে সব কিছু করতে যে পাবা, আর এই বিক্রিয়া থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসে। সো এই একটা বিক্রিয়া তুমি ভালো করে শিখে রাখবা এবং এই বিক্রিয়ার উদাহরণ যা যা পাবা কোনোটা বাদ দিবা না। এবার এই যে বিক্রিয়া আমরা নিলাম, এই বিক্রিয়ার 2টা পার্ট, খেয়াল করে দেখো, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। এই বিক্রিয়ার 2টা পার্ট। 2টা পার্টের ভিতরে প্রথম পার্টটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক, তাই না? প্রথম পার্টটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক। আচ্ছা, আর পরের পার্ট এটাকে আমরা বলি হচ্ছে উৎপাদ। উৎপাদ। এবার তুমি চিন্তা করো, একটা বিক্রিয়া পাত্র আছে তোমার কাছে। কি আছে? একটা বিক্রিয়া পাত্র। সো তোমার কাছে একটা বিক্রিয়া পাত্র আছে। সেই বিক্রিয়া পাত্রের তুমি এখন একটু পরিমাণ নাইট্রোজেন দিছো আর একটু পরিমাণ হাইড্রোজেন দিছো। এখনো কি বিক্রিয়া শুরু হয়েছে? উত্তর হচ্ছে না। এর ভিতরে একটু পরিমাণ নাইট্রোজেন একটু পরিমাণ হাইড্রোজেন দেওয়ার পর এখনো বিক্রিয়া শুরু হয়নি, শুরু হবে। সো শুরু হবে মানে কি, আমি যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন ঢেলে দিলাম তখন বিক্রিয়াটা শুরু হবে। অর্থাৎ বিক্রিয়াটা শুরু হলে সময়ের সাথে সাথে বিক্রিয়া আস্তে আস্তে এগিয়ে যাবে না? অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আস্তে 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 ওইদিকে যাবে। তো এখন চিন্তা করো, যখন তুমি বিক্রিয়াটা শুরু করেছিলা বা বিক্রিয়া করার জন্য এই পাত্রের ভিতর নাইট্রোজেন হাইড্রোজেন দিছো, তখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটা নির্দিষ্ট ঘনমাত্রা ছিল বা নির্দিষ্ট পরিমাণ ছিল। ঘনমাত্রা বা পরিমাণ ছিল, ছিল কিনা বলো?
সো এই জায়গাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একটা নির্দিষ্ট ঘনমাত্রা বা পরিমাণ ছিল। এবার সময়ের সাথে সাথে বিক্রিয়াটা যত এগিয়ে যাবে তত এই বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে পরিবর্তন হয়ে উৎপাদে পরিণত হবে। সো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে পরিণত হয়ে উৎপাদে পরিণত হওয়া মানে কি, বিক্রিয়াটা সামনের দিকে এগিয়ে যাওয়া। বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে উৎপাদে পরিণত হওয়া মানে কি, বিক্রিয়াটা সামনের দিকে এগিয়ে যাওয়া। তো এখানে যে ঘটনাটা ঘটে, ঘটনাটা হচ্ছে নাম্বার 1 মাথায় রাখতে হবে যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। নাম্বার 1 মনে রাখতে হবে কি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। কারণ কি, বিক্রিয়কের ঘনমাত্রা কমে। সো বিক্রিয়কের ঘনমাত্রা কমা এই কথাটাকে বলা হচ্ছে হ্রাস পাওয়া। ঠিক আছে, সো আমরা কি দেখতেছি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়া। ওকে, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়া বা হ্রাস পাই, আমরা এখানে পাই লিখি, হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাই, এই ঘটনাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করি। ঘনমাত্রা কমা মানে হচ্ছে মাইনাস, যখনই কমবে কিছু তখন সেটাকে আমরা মাইনাস বলবো। এখন দেখো এই ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনাও ঘটবে। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি উৎপাদের ঘনমাত্রা কি হবে বলতো, উৎপাদের ঘনমাত্রা হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। সো যেখানে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে সেখানে আমাদের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাচ্ছে কিনা বলো, বৃদ্ধি পায়। সো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, এই ঘটনাটাকে আমরা বলতে পারি হচ্ছে প্লাস। তাহলে চিন্তা করো, এক জায়গাতে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন বাম থেকে ডানে বিক্রিয়াটা ঘটাচ্ছি, এই বিক্রিয়ক আস্তে আস্তে কমছে আর উৎপাদ আস্তে আস্তে বাড়ছে। সো এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, এটা ঘটতে কি লাগে বলো তো, চিন্তা করো, সময় ছাড়া কি হয়? পৃথিবীতে কোনো কিছুই সময় ছাড়া হয় না। সো চিন্তা করি আমরা, এই জায়গাতে বিক্রিয়কের ঘনমাত্রা যেটা ছিল, এই বিক্রিয়কের ঘনমাত্রাকে যদি আমরা সি ধরি আর উৎপাদের ঘনমাত্রাকে আমরা এক্স ধরি, তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা, ব্যাপারটা চিন্তা করো, আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের ঘনমাত্রা টি সময়ে আমার ছিল হচ্ছে সি পরিমাণ। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার যে পরিবর্তন, এটাকে আমরা একক সময়ে কত সেটা বলতে পারবো না, একক সময়ে সি ডিভাইডেড বাই টি হবে না? খেয়াল করো, বিক্রিয়কের ঘনমাত্রা একক সময়ে কি পরিমাণ বিক্রিয়া ঘটতেছে, কি পরিমাণ বিক্রিয়ার পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে বিক্রিয়ার হার। হার ব্যাপারটা একটু বোঝার জন্য, আচ্ছা আমি একটু কনটেক্সট না দিয়ে আগাই গেছি, খুবই সরি, কনটেক্সট না দিয়ে আগাই গেছি। সো এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর আমাদের পরে আসতে হবে হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়। হার ব্যাপারটা মানে কি, হার ব্যাপারটা মানে হচ্ছে প্রতি একক সময়ে কি পরিমাণ ঘটে, প্রতি একক সময়ে কি পরিমাণ ঘটে সেটাকে আমরা হার বলি। এবার ধরো এই বিক্রিয়াটা 10 সেকেন্ড ধরে ঘটছে। তো 10 সেকেন্ড ধরে যদি ঘটে, 10 সেকেন্ড ধরে ঘটলে কি ঘটবে আসলে, 10 সেকেন্ড ধরে ঘটলে হবে যেটা, 10 সেকেন্ড পর কিছু পরিমাণ বিক্রিয়ক কিছু পরিমাণ উৎপাদে পরিণত হবে। 10 সেকেন্ড পর কিছু পরিমাণ বিক্রিয়ক কিছু পরিমাণ উৎপাদে পরিণত হবে। সো এই যে 10 সেকেন্ড পর কিছু পরিমাণ বিক্রিয়ক কিছু পরিমাণ উৎপাদে পরিণত হলো, এইটাকে আমরা বলতেছি যে বিক্রিয়ার ঘনমাত্রার পরিবর্তন। এখন এই বিক্রিয়ার ঘনমাত্রার পরিবর্তন হতে কত সময় লাগছে, 10 সেকেন্ড। তাহলে এখন তোমার কাছে যদি আমি প্রশ্ন করি 1 সেকেন্ডে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ পরিবর্তন হয়, সেটাকে আমরা বিক্রিয়ার হার বলি। তো এইটাকেই আমরা কিভাবে কাউন্ট করতে পারবো, দেখো আমরা এইভাবে কাউন্ট করতে পারবো যে টি সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা ছিল সি, টি সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা কি ছিল, সি। তাহলে একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা ছিল সি বাই টি। এই যে একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা সি বাই টি, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। এটাকে কি বলে, বিক্রিয়ার হার। সো আমরা এই যে বিক্রিয়ার হারের একটা বেসিক জিনিসটা বুঝলাম, এটাকে আমরা আরেকটু গুছিয়ে লিখবো। দেখো গুছিয়ে কি লিখবো, দেখো আমরা কোনো একটা জায়গায় বিক্রিয়ার হার, ঠিক আছে, বিক্রিয়ার হার এইটা ইকুয়ালস টু পাবো হচ্ছে ঘনমাত্রা সি ডিভাইডেড বাই টি, মানে ঘনমাত্রা ভাগ সময়, ঘনমাত্রা ভাগ সময়। তাহলে এই বিক্রিয়ার হার এইটাকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি, রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু সি বাই টি, কি পাচ্ছি, সি বাই টি। এই আর এর আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন। সো বিক্রিয়ার হার যেটাকে আমরা বলতেছি রেট অফ রিঅ্যাকশন, এইটা ইকুয়ালস টু কি পাচ্ছি, সি বাই টি। এবার এখান থেকে আমার দুইটা জিনিস লাগবে, কি লাগবে, প্রথম জিনিস লাগবে এই জায়গা থেকে আমার একক লাগবে, একক বের করতে হবে। সো খেয়াল করো, একক মানে উপরে আছে ঘনমাত্রা, ঘনমাত্রার একক কি, ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি, মোলারিটিকে এম দিয়ে চিহ্নিত করা হয়। নিচে দেখো সময় দেয়া আছে, টাইম দেয়া আছে, তাহলে টাইম নিচে আমার কি বলবো বলো তো, মোলারিটি ডিভাইডেড বাই টাইম হবে না? সো আমরা এখানে একক পাবো হচ্ছে মোলারিটি ডিভাইডেড বাই টাইম। সো মোলারিটি মানে হচ্ছে আমাদের মোল পার লিটার, তাই না, মোল পার লিটার। সো আমরা মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার নিতে পারি বা মোল পার লিটার বলতে পারি, ইনটু সাথে যাবে আমার টাইম। এবার বলো তো একটা বিক্রিয়ার টাইম, বিক্রিয়া কতক্ষণ ধরে হবে, এর কি কোনো ফিক্সড টাইম আছে না? বিক্রিয়াটা অনেক লম্বা সময় ধরে হতে পারে। দেখো একটা বিক্রিয়া 1 সেকেন্ড ধরে হতে পারে,
50 সেকেন্ড ধরে হতে পারে, 1 ঘন্টা ধরে হতে পারে, 1 দিন ধরে হতে পারে, 1 মাস ধরে হতে পারে, 1 বছর ধরে হতে পারে। তাহলে এই জায়গাতে আমরা উপরে লিখলাম মোলারিটি, নিচে লিখলাম টাইম। এই টাইমকে আমরা মোল পার লিটার পার সেকেন্ড বলতে পারি। আমরা এই টাইমকে ভেরিয়েবল করে নিলে মোল পার লিটার পার হচ্ছে আওয়ার বলতে পারি। এটা টাইম হওয়া লাগবে, টাইম না হয়ে অন্য কিছু হইতে পারবে না। মোল পার লিটার পার ডে বলতে পারি, ঠিক আছে। সেম ভাবে আমরা এটাকে মোল পার লিটার পার ইয়ার বলতে পারি, ঠিক আছে। সো যেটাই বলুক এটা কিন্তু বিক্রিয়ার হারই বোঝাচ্ছে। এবার দেখো যেটা আমার লিটার, এইটার আরেকটা নাম আছে ভাইজান। আমরা জানি লিটার আর ডেসিমিটার কিউব এই দুইটা সেম জিনিস। তার মানে বিক্রিয়ার হারের এককের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারবো মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড, যেহেতু লিটার আর ডেসিমিটার কিউব সেম। এটাকে আমরা এমন বলতে পারবো মোল পার ডেসিমিটার কিউব পার হচ্ছে ডে, এরকম বলতে পারবো। সো টাইমের যে ভেরিয়েবল সেটা আমরা পরিবর্তন করে আমরা এখানে আলাদা আলাদা করে দিতে পারবো। তার মানে এখানে আমরা একটা সিম্পল জিনিস ক্লিয়ারলি বুঝলাম যে যখনই আমি বিক্রিয়ার হার নিব, বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমার একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। আর সেই বিক্রিয়ার হারের আমার একক আছে, সেই এককগুলো কারা? এইটা। সো এই যে এখানে যেই কয়টা একক আমি লিখে দিলাম, এই প্রত্যেকটা একক এমসিকিউতে অপশনে থাকবে। সো এটা তোমাকে ভালো করে জানতে হবে। এবার এই বিক্রিয়ার হার যেই জিনিসটা বলছি আমি, এটার আরো কিছু নাম আছে, যেটা আমাকে মাথায় রাখতে হবে। কি? এই বিক্রিয়ার হারকে আমরা বিক্রিয়ার হার যেমন বলতে পারি, আমরা এটাকে বিক্রিয়ার গতি বলতে পারি। কি বলতে পারি? বিক্রিয়ার গতি। সো যেটাই বিক্রিয়ার হার ওটাই বিক্রিয়ার গতি। আবার এটাকে কখনো কখনো তাৎক্ষণিক গতি বলে, তাৎক্ষণিক গতি। সো বিক্রিয়ার তাৎক্ষণিক গতি, এই কথাটা যদি বলা থাকে সেটাও একই কথা। সো এই যে পয়েন্টগুলো আমি তোমাকে লিখে দিলাম, এগুলো সব একই সূত্রে গাথা। যদি কখনো বিক্রিয়ার হার বের করতে বলে তখন আমি বিক্রিয়ার হার বের করব, যদি কখনো বিক্রিয়ার গতি বের করতে বলে তখন আমি বিক্রিয়ার হার বের করব, যখনই আমার বিক্রিয়ার তাৎক্ষণিক গতি বের করতে বলবে তখন আমি বিক্রিয়ার হারই বের করব। সো এইগুলোর মাধ্যমে আমরা বিক্রিয়ার হার নির্ণয় শিখলাম। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া বিক্রিয়ার হার নির্ণয় কি এত সহজ? উত্তর হচ্ছে না। যদি এত সহজ হতো তাহলে তোমাকে আমি আলাদা করে পড়াতাম না। এখানে নিশ্চয়ই কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, কিছু ব্যতিক্রম জিনিসপত্র আছে যেগুলো আমাদের শেখা লাগবে। সো এবার আমরা দুইটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতেছি। একটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, যেটাকে আমরা মাইনাস বলি। আরেকটা বলতেছি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, যেটাকে আমরা প্লাস বলি। সো এই প্লাস এবং মাইনাস এই দুইটা জিনিস মাথায় রাখো, সামনে আমাদের কাজে লাগবে। পরে দেখো আমরা এখন বোঝার জন্য একটা বিক্রিয়া নিব। বিক্রিয়াটা হচ্ছে এ মোল এ বি মোল বি এর সাথে বিক্রিয়া করে আমাদের সি মোল সি তৈরি করে। সো এই যে একটা বিক্রিয়া আমি লিখলাম, এই বিক্রিয়াটা একটা সমতাকৃত বিক্রিয়া। এই সমতাকৃত বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে। এখন এই সমতাকৃত বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার এটা বের করার একটা পদ্ধতি আছে। আমরা বিক্রিয়ার হারকে আর দিয়ে প্রকাশ করব। সো এই আর ইকুয়ালস টু, আমাদের এই জায়গাতে যদি বিক্রিয়ার হার এই ইকুয়েশনের জন্য লিখতে হয় তাহলে উপায় হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়ক প্রত্যেকটা উৎপাদকে আলাদা আলাদাভাবে টার্গেট করা করে আমরা ইজিলি বের করতে পারবো। সো এখানে যখন আমি প্রথম এ বিক্রিয়ককে টার্গেট করব তখন আলাদা বিক্রিয়ার হার লিখতে পারবো, বি বিক্রিয়ককে টার্গেট করলে আলাদা লিখতে পারবো, সি বিক্রিয়ককে টার্গেট করলে আলাদা লিখতে পারবো। এখন প্রত্যেকের জন্য ঘনমাত্রা এবং সময় আলাদা হতে পারে, তাহলে এদেরকে একই সূত্রে গাঁথতে গেলে আমাকে কি করতে হবে? একটা সমসাময়িক বা একটা ইকুইলিব্রিয়াম বা একটা ইকুয়াল ফর্মুলাতে নিয়ে আনতে হবে। সো ইকুয়াল ফর্মুলার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি দেখো, প্রথম কথা আমরা জানি যে যখনই আমরা কোন একটি বিক্রিয়কের ঘনমাত্রা নিয়ে কাজ করব, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে সময়ের সাথে সাথে হ্রাস পায়। তার মানে এখানে যদি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তো হ্রাস বুঝাইতে আমরা মাইনাস চিহ্ন নিব। এবার দেখো এই এ বিক্রিয়কের সামনে একটা মোল সংখ্যা দেয়া আছে এ, সেই এ কে আমরা 1/a আকারে লিখতে পারবো। সো বিক্রিয়কের ঘনমাত্রা তার সামনে যে মোল সংখ্যা আছে সেটাকে আমরা 1/a আকারে লিখলাম। এবার এই ঘনমাত্রার তো পরিবর্তন হবে, তাই না? ঘনমাত্রার পরিবর্তন হয়ে যাবে, এর ঘনমাত্রার পরিবর্তন হয়ে যাবে। সো এর ঘনমাত্রার পরিবর্তনকে আমরা ডেল এ দিয়ে চিহ্নিত করব, ডিভাইডেড বাই
ডেল এ এর সাথে সাথে সময়েরও পরিবর্তন হবে। জিনিসটা এরকম যে প্রথম সেকেন্ডে ঘনমাত্রা ছিল এত, 10 সেকেন্ডে ঘনমাত্রা হলো এত, তাহলে ঘনমাত্রার পরিবর্তন সেটাকে আমরা ডেল এ বলবো, ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এটাকে আমরা ডেল টি বলবো। ঘনমাত্রার পরিবর্তন ডেল এ, সময়ের পরিবর্তন ডেল সি। এখন এটা যে ঘনমাত্রারই পরিবর্তন সেটা বোঝানোর জন্য এ এর চারপাশে থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা হয়। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়। আবার বলি, থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা হয়। এই থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ঘনমাত্রা বোঝায়। বুঝতে পারছো? থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়। তাহলে এইটা আমরা এর জন্য ঘনমাত্রা এবং সময়ের পরিবর্তন ব্যবহার করে বিক্রিয়ার হার নির্ণয় শিখে ফেললাম। এবার আমরা সেম ভাবে আমরা বি এর জন্য শিখব। বি এর জন্য যখন আমি শিখতে যাচ্ছি, বি এর জন্য সেম জিনিস। বি একটি বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পায়। হ্রাস বোঝানোর জন্য আমার মাইনাস আসবে। এবার অন্য বিক্রিয়ার হারের সাথে সমতাকরণ করার জন্য আমরা কি করব? মোল সংখ্যাকে 1/b আকারে লিখব। অর্থাৎ আমি একটা জিনিস ক্লিয়ারলি তোমাদের বোঝাইতে পারতেছি কিনা, যার বিক্রিয়ার হার লিখতেছি তার সামনের মোল সংখ্যাকে 1/, আকারে লেখা হচ্ছে। যার বিক্রিয়ার হার লিখতেছি তার সামনের মোল সংখ্যাকে 1/, আকারে লেখা হচ্ছে। তাহলে এখন আমি যখন বি এর বিক্রিয়ার হার লিখতেছি, ডেল অফ বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডেল অফ টি, এইটা হচ্ছে বি এর বিক্রিয়ার হার। সেম ভাবে আমি যদি এখন সি এর বিক্রিয়ার হার লিখতে চাই, এখন আমার দেখতে হবে সি কি বিক্রিয়ক নাকি উৎপাদ। উত্তর হচ্ছে সি হচ্ছে উৎপাদ। উৎপাদ হলে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন কি? পজিটিভ না নেগেটিভ? উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে সেটা পজিটিভ। তাহলে এখানে আমরা প্লাস লিখব। এবার দেখো এর সামনে যে মোল সংখ্যা, এটাকে আমরা 1/c আকারে লিখতেছি। 1/c আকারে লেখার পর দেখো ডেল অফ সি এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ডেল অফ টি। এই হচ্ছে আমার এই তিনটার বিক্রিয়ার হার। এই হচ্ছে আমার এই তিনটার বিক্রিয়ার হার লেখার সিস্টেম। তো বিক্রিয়ার হার যখনই আমার লিখতে বলবে তখন এই সেম সিস্টেমে আমরা লিখবো। আরেকবার রিভাইজ করে দিই, যখন আমার এরকম একটা ইকুয়েশন দিবে বিক্রিয়ার হার ইকুয়ালস টু, এইটা হার লিখতে গেলে আগে আমাদের সমতাকৃত সমীকরণ লাগবে। সমতাকৃত সমীকরণের পর বিক্রিয়কের ঘনমাত্রার ক্ষেত্রে সবসময় মাইনাস দিব, উৎপাদের ঘনমাত্রায় প্লাস দিব। মোল সংখ্যা সবসময় ব্যালেন্স করার জন্য 1/, আকারে আসবে। সামনের মোল সংখ্যা 1/, ডি অফ এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, বি অফ বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সি এর ঘনমাত্রার পরিবর্তন সময়ের পরিবর্তন। আশা করি কিভাবে লিখছি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো আমাদের পরবর্তী পার্টে যাব। পরবর্তী পার্ট আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ওই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছিল। এই বিক্রিয়াটার দিকে আমরা ফোকাস করতে পারি কিনা? অবশ্যই পারি। সো এই বিক্রিয়ার জন্য আমরা যদি একটু বিক্রিয়ার হার লেখা শিখি, দেখো বিক্রিয়ার হার কার জন্য লেখা শিখবো? প্রথমে নাইট্রোজেনের জন্য লেখা শিখবো। নাইট্রোজেন বিক্রিয়ক না উৎপাদ? উত্তর হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক হলে ঘনমাত্রা হ্রাস পাবে। হ্রাস পাইলে সামনে একটা মাইনাস। এবার মোল সংখ্যা কত? সামনে 1, তাহলে 1/1। এবার দেখো ডেল অফ নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডেল অফ সময়ের পরিবর্তন। ডেল অফ সময়ের পরিবর্তন, এই হচ্ছে আমার নাইট্রোজেনের জন্য বিক্রিয়ার হার। সেম ভাবে এখন যদি আমি হাইড্রোজেনের জন্য বিক্রিয়ার হার লিখি, হাইড্রোজেনও একটি বিক্রিয়ক। বিক্রিয়ক হওয়ার কারণে মাইনাস। মোল সংখ্যা 1/, আকারে বসবে। 1/a মানে 1/3। মোল সংখ্যা 1/, আকারে বসবে, তাহলে 1/3। এবার দেখো হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন, ডেল অফ হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন। ডেল মানে হচ্ছে পরিবর্তন, আর হাইড্রোজেনের চারপাশে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝা হচ্ছে ঘনমাত্রা। তাহলে পরিবর্তন কার পরিবর্তন? হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন ডেল টি। সেম ভাবে আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি? অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন। এবার অ্যামোনিয়ার বিক্রিয়ার হার লিখতে গেলে অ্যামোনিয়া যেহেতু উৎপাদ, উৎপাদের জন্য আমার কি হবে? পজিটিভ হবে। 1/, দেখো মোল সংখ্যা 1/2। এবার দেখো ডেল অফ অ্যামোনিয়া, এইটার ঘনমাত্রার পরিবর্তন লিখলাম ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন ডেল টি। সো এই হচ্ছে আমাদের কাহিনী। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে অ্যামোনিয়ার বিক্রিয়া যেটা, সেটার জন্য বিক্রিয়ার হার কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। সো বিক্রিয়ার হার আমরা সব সময় এভাবে লিখবো এবং লেখা শিখবো।
বিক্রিয়ার হার আমরা সবসময় এভাবে লেখা শিখবো। এখন আমাদের বিভিন্ন বিক্রিয়া আছে যেই বিক্রিয়াগুলার বিক্রিয়ার হার লিখতে জানতে হয়, বিভিন্ন বিক্রিয়া আছে যেই বিক্রিয়াগুলার বিক্রিয়ার হার লিখতে জানতে হয়। সেখানে আমাদের কয়েকটা প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করাবো। সেই প্র্যাকটিস করানোর আগে আমি আর কয়েকটা জিনিসপত্র তোমাদের একটু থিওরিটিক্যাল জিনিসপত্র দেখাই দিই, তারপরে প্র্যাকটিস করাই। যেমন ধরো আমাদের কাছে একটা বিক্রিয়া, খুব কমন একটা বিক্রিয়া, এইটার বিক্রিয়ার হার বের করতে বলবে। যেমন ধরো বলবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, হ্যাঁ, NO2, এইটাকে ভেঙে আমরা যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এটাকে ভেঙে আমরা যদি নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন বানাই, এই নাইট্রোজেন অক্সাইড এবং অক্সিজেন বানালে এইটার জন্য বিক্রিয়ার হার লিখো। তো এইটার জন্য বিক্রিয়ার হার লিখলে কি হবে খেয়াল করো, এখানে দুইটা অক্সিজেন, এখানেও দুইটা অক্সিজেন, এখানে একটা তিনটা অক্সিজেন, তাহলে অক্সিজেন তো মিলছে না, তাহলে অক্সিজেন মিলাইতে হবে। এখন অক্সিজেন মিলাইতে গেলে আমরা কি করব খেয়াল করো, এখানে অক্সিজেন যদি আমরা মিলাইতে যাই তাহলে এখানে অক্সিজেন মেলানোর জন্য প্রথমে আমরা এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিলে আমাদের অক্সিজেন হয়ে গেছে কয়টা, এইদিকে দুইটা এদিকে দুইটা, চারটা। তাহলে এখানে 4 মিলানোর জন্য এখানে একটা 2 দাও, অটোমেটিক দেখো নাইট্রোজেনও মিলে গেছে, অক্সিজেনও মিলে গেছে। তো এইটার জন্য এখন যদি আমরা বিক্রিয়ার হার লেখা শুরু করি তাহলে দেখো বিক্রিয়ার হার R ইকুয়ালস টু, প্রথমে এই অংশের জন্য বিক্রিয়ার হার, এটা কি বিক্রিয়ক না উৎপাদ, উত্তর হচ্ছে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক হইলে মাইনাস বসবে 1 মোল সংখ্যা মানে 1/2। এবার এটাকে আমরা ডি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এটা লিখতে পারি। এবার বলবা ভাই আগে ডেল লিখলেন এখন ডি লিখলেন, দেখো ডেল আর ডি একই জিনিস, ডেল দিয়েও পরিবর্তন বোঝায়, ডি দিয়েও পরিবর্তন বোঝায়। সো তুমি ডেল লিখলেও হবে ডি লিখলেও হবে, কোনো সমস্যা নেই। পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে তোমার শেষ ঘনমাত্রা মাইনাস আগের ঘনমাত্রা, শেষ ঘনমাত্রা মাইনাস আগের ঘনমাত্রা, এটাকে পরিবর্তন বোঝায়। ম্যাথ করাবো, ম্যাথ করলে বুঝতে পারবা। এবার খেয়াল করো, যখনই আমি নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রাস অক্সাইড এটার জন্য লিখবো, এটা যেহেতু উৎপাদ, উৎপাদের জন্য প্লাস আসবে 1/2 মোল সংখ্যা। এবার দেখো ডি অফ নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এটা। এবার দেখো যখন অক্সিজেনের জন্য লিখবো, অক্সিজেনও উৎপাদ, তাহলে 1/1 ডি অফ অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডি অফ সময়ের পরিবর্তন। এইভাবে আমরা কিন্তু অনায়াসে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার লিখে ফেলতে পারলাম। এখন বলবা ভাই আপনি এগুলো কেন দেখাই দিচ্ছেন, বিকজ এইটাই এমসিকিউতে আসবে, এমসিকিউতে বলে দিবে নিচের কোনটি এই বিক্রিয়ার হার, তখন আমার 4টা অপশন দিবে, 4টা অপশনে সব ভুলভাল লেখা থাকবে, একটা খালি ঠিক হবে। 4টা অপশনে ভুলভাল লেখা থাকবে, একটা খালি ঠিক হবে। সো এই তুমি অপশনগুলো যদি লেখা শিখে যাও তাহলে এর ভিতর থেকে কোনটা ওখানে আছে সেটা তুমি দেখে দাগাই দিতে পারবা। কেমন, বুঝতে পারছো? আশা করি এই পর্যন্ত তোমার একদম বেসিক থিওরি এন্ড কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ যেটা থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই যে আরেকটা বিক্রিয়া অ্যামোনিয়াকে যদি আমরা জারণ করি, অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে কি তৈরি হয়। অ্যামোনিয়াকে যদি অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে নাইট্রোজেন অক্সাইড প্লাস পানি তৈরি হয়। সো অ্যামোনিয়াকে জারণ করলে এই যে নাইট্রোজেন অক্সাইড এবং পানি তৈরি হলো, এইটাকে এখন আমাদের করতে হবে কি, সমতাকরণ। এটাকে আমাদের কি বানাইতে হবে, সমতাকরণ। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখব কি কি আছে। এখানে দেখো হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে কয়টা, 2টা। তাহলে আগে আমাদের হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেনকে আগে আমাদের সমতাকরণ করতে হবে। সো হাইড্রোজেনকে সমতাকরণ করার জন্য যদি আমরা এখানে কি করি, আমরা এখানে এমন কোনো সংখ্যা নিব যেটা দিয়ে হাইড্রোজেন সমতাকরণ হবে। ওকে, আমরা এখানে যদি হাইড্রোজেন সমতাকরণ করার জন্য এখানে 4 নিই, হ্যাঁ 4 নিলে দেখো 4 নিলে এখানে নাইট্রোজেনও হয়ে যাচ্ছে 4টা নাইট্রোজেন হচ্ছে, তাহলে এখানে আমাদের 4টা নাইট্রোজেন মিলাইতে হবে। তো 4টা নাইট্রোজেন যখনই আমি মিলাবো তাহলে দেখো এখানে 4 এখানে 4। অক্সিজেনের ক্ষেত্রে আমার ফারাক কি আসতেছে, অক্সিজেনের ফারাক আসতেছে এখানে 4টা অক্সিজেন, এখানে 4টা নাইট্রোজেন, এখানে হইলো হচ্ছে 12টা কি হাইড্রোজেন। 12টা হাইড্রোজেনের সাথে মিলানোর জন্য এখানে আমি দিলাম 6, সো 6 দিলে এবার আমার দেখো অক্সিজেন হয়ে যাচ্ছে এখানে 6টা, আর এখানে কত হয়ে যাচ্ছে, এখানে 4টা, তাহলে 6 আর 4 10 মিলানোর জন্য এখানে আমি কত দিব, 5। বুঝতে পারছো? এইভাবে আমি দেখো সমতাকরণ করে ফেলছি। এবার এইটার জন্য আমরা কি লিখতে পারি, আমরা এক লাইনে বিক্রিয়ার হার লিখতে পারি। এক লাইনে বিক্রিয়ার হার R ইকুয়ালস টু এই অ্যামোনিয়ার জন্য -1/4 ডি অফ অ্যামোনিয়া তার ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, এটা লেখা যায়। তারপরে দেখো অক্সিজেনের জন্য -1/5 ডি অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডিটি। পরের লাইনে দেখো এই নাইট্রোজেন অক্সাইডের জন্য +1/4
ডি অফ নাইট্রোজেন অক্সাইড ডিভাইডেড বাই ডিটি প্লাস 1/6 ডি অফ পানি ডিভাইডেড বাই ডিটি। দ্যাটস ইট। এইভাবে দেখো আমরা এই সমীকরণের জন্য বিক্রিয়ার হার এইটা লেখা শিখে ফেললাম। এবার বিক্রিয়ার হারের জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, থিওরিটা আগে শিখে নিই, তারপরে ম্যাথ করব। সেটা হচ্ছে এখান থেকে একটা গ্রাফ, আচ্ছা গ্রাফটা পরে দেখায়, আগে ম্যাথটা করে আসি। দেখো আমরা যা যা এখনো পর্যন্ত শিখছি তার উপর ডিপেন্ড করে কয়েকটা কোশ্চেন আছে, কোশ্চেন সলভ করে দেখি। প্রথম বলছে যে বিক্রিয়ার হারের একক কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20-তে আসছে, আরো কয়েক জায়গাতে বিভিন্ন ফরম্যাটে আসছে। আমি একটাই প্রশ্ন তুলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সো দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20-তে আসছে, কি বলছে মোল পার লিটার পার মিটার, খেয়াল করো, মোল পার লিটার পার মিটার, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার মিলিলিটার পার সেকেন্ড, মোল পার মিলিলিটার পার মিটার। তো আমরা দেখছি যে এখানে আমাদের বিক্রিয়ার হার, এটার ঘনমাত্রা হচ্ছে সি ডিভাইডেড বাই ডি ছিল, টি ছিল, উপরে ছিল মোলারিটি, নিচে হচ্ছে টাইম। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার সব সময়, আর নিচে হচ্ছে টাইমের একক সেকেন্ড। তাহলে এখানে সেকেন্ড বসাইলে আমরা দেখতে পাচ্ছি এইটার সাথে মিলে যাচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। বাকি দেখো এটা মিটার দেয়া আছে, বাট এটা মিটার তো আর সময়ের একক না, এটা সেকেন্ড দেয়া থাকলেও এখানে মিলিলিটার দেয়া আছে, মিলিলিটার তো আর তোমার ঘনমাত্রার একক না, তাই না? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, মোল পার ডেসিমিটার কিউ হলেও আমরা নিতে পারতাম, বাট এটা আমরা নিতে পারতেছি না। সো এখান থেকে আমরা কারেক্ট আনসার কোনটাকে দেখাইতে পারি? কারেক্ট আনসার হিসেবে আমরা এই বি নাম্বারটাকে নিতে পারি, বুঝতে পারছো? বি নাম্বারটা হয় আমাদের এখান থেকে কারেক্ট আনসার। সো এমসিকিউ যদি আসে তুমি কি পারবা? আমাকে একটু বলো তো ভাইয়া, এমসিকিউ যদি আসে তুমি কি পারবা? অবশ্যই তোমাকে পারতে হবে, আমি কিন্তু একদম বেসিক থিওরি সহ ক্লিয়ার করে দিছি। ওকে, পরে আসো, বলছে একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা এত, 20 সেকেন্ড পরে এর ঘনমাত্রা যদি এত মোল পার লিটার হয়, বিক্রিয়ার হার কত? তো আমরা জানি বিক্রিয়ার হারের ক্ষেত্রে বিক্রিয়ার হার আর ইকুয়ালস টু, উপরে যায় ঘনমাত্রার পরিবর্তন ডেল সি, নিচে যায় সময়ের পরিবর্তন। সো ডেল সি মানে হচ্ছে আমার C2 - C1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে T2 - T1। তো খেয়াল করো আদি ঘনমাত্রা এইটার ক্ষেত্রে আমার বলা আছে 0.1, আর শেষ ঘনমাত্রা আমার বলা আছে 0.05, তাই না? আদি ঘনমাত্রা, শেষ ঘনমাত্রা। তো এখানে আমাদের বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা এখানে যে ডেল সি নিব, ডেল সি এর ক্ষেত্রে ঘনমাত্রার যেই পরিবর্তন, এটা বুঝাবো কিভাবে? দেখো ঘনমাত্রার পরিবর্তন আগে আসবো, আমরা শেষ ঘনমাত্রায় আসি। শেষ ঘনমাত্রা 0.05 মাইনাস আদি ঘনমাত্রা 0.1 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। দেখো 0 ইনিশিয়ালি ছিল 0 সেকেন্ড, পরে সময় গেছে কত? 20 সেকেন্ডে। তাহলে খেয়াল করো তো এখান থেকে আমি ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন পাচ্ছি কিনা? ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন পাচ্ছি। সো ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন তুমি যদি করো, দেখো উপরেও একটা মাইনাস চিহ্ন আসবে, নিচেও একটা মাইনাস আসবে। সো -20, উপরে আসবে হচ্ছে তোমার 0.05 - 0.1, ক্যালকুলেশন করলে -0.05। সো এইটা ক্যালকুলেশন করলে দেখো মাইনাস মাইনাস কেটে যায়। এবার 0.05 ডিভাইডেড বাই 20, এটা যদি করো তাহলে এখান থেকে রেজাল্ট আসে 2.5 × 10⁻³ এইটার ইউনিট কি? মোল পার লিটার পার সেকেন্ড। ইউনিট কি? মোল পার লিটার পার সেকেন্ড। সো এই অংশটা হচ্ছে আমাদের এই জায়গার ইউনিট, আর এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, তোমার হচ্ছে বিক্রিয়ার হার, বুঝতে পারছো? সো এটা কত আসছে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 18-19 আসছে, আসছে। একদম সিম্পল একটা ম্যাথ না? একদম সিম্পল একটা ম্যাথ। এর চেয়েও কঠিন ম্যাথ আসবে, কঠিন ম্যাথ আমাদের জানতে হবে। যেমন দেখো আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি 20-21-এ 4টা অপশন সহ আমাদের বের করতে বলছে যে এ থেকে বি যদি তৈরি হয় এটার বিক্রিয়ার হার কোনটি নির্দেশ করে। সো 4টা অপশনই নিশ্চয়ই 4 রকম ভুল উত্তর উল্টাপাল্টা দেওয়া ছিল। আমি আর অপশন তুলি নাই, বাট আমি এইটা কেমনে বের করতে হয় অলরেডি তোমাকে দেখাইছি, সেই হিসাবে তুমি বের করলেই তুমি এখান থেকে উত্তরটা পেয়ে যাবা। তো দেখো এই যে অংশটা আছে, এই অংশ থেকে বিক্রিয়ার হার কিভাবে বের করবা? এ এর বিক্রিয়ার হার যখন তুমি বের করবা, এ যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, 1/a হবে, উপরে যাবে ডি অফ এ এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এবার দেখো বি এর যখন আমি বিক্রিয়ার হার লিখবো, বি যেহেতু উৎপাদ সেহেতু প্লাস আসবে 1/b ডি অফ বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, দ্যাট ইজ তোমার বি এর বিক্রিয়ার হার। সো এই দুইটার ভিতরে কোনটা আমার এই 4টা অপশনে আছে,
কোনটা আমার চারটা অপশনে আছে সেটা আমার মিলাইতে হবে, তারপর দাগাইতে হবে। যেটা আমার চারটা অপশনে থাকবে এই দুইটার ভিতরে, সেইটা আমি এখানে দাগাই দিব। বুঝতে পারছো? সিম্পল জিনিস না? এই সিম্পল জিনিস তোমাকে জেনে শুনে তারপর আগাতে হবে, এবং তুমি যখন আগাবা তখন ইনশাল্লাহ এখান থেকে মজা পাবা। প্রত্যেকটা জিনিসপত্র শিখে নাও, মজা পাবা। পরে কোশ্চেন দেখি বলছে যে এটা ঢাকা ইউনিভার্সিটি 4-5 সেশনে আসছে, আরো বহুত প্রশ্ন আসছে, আমি জাস্ট অল্প কয়েকটা তুলছি। বলছে দেখো এইটার সাথে এইটা বিক্রিয়া করলে বিক্রিয়ার তাৎক্ষণিক বেগের সঠিক রাশিমালা চিহ্নিত করো। সো বিক্রিয়ার তাৎক্ষণিক বেগে সঠিক রাশিমালা কোনটা হবে? তো আমরা যদি এই জায়গায় তাৎক্ষণিক বেগে সঠিক রাশিমালা বের করতে চাই, তো আমরা একটু আগে বলে আসছিলাম বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতি আর তাৎক্ষণিক রাশিমালা একই জিনিস। বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতি, তাৎক্ষণিক রাশিমালা একই জিনিস। তাহলে এখানে বিক্রিয়ার হার আর ইকুয়ালস টু ভ্যালু কি পাবো? -1/2 ডি অফ কি বলতো, ডি অফ এ এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের ঘনমাত্রার পরিবর্তন। সেম ভাবে আমি একটা এইটা লিখলাম, এবার একটা উৎপাদ লিখি। উৎপাদের জন্য প্লাস 1/2 ডি অফ সি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এভাবে তুমি চারটা অপশনে লিখবা। এইটার ভিতর কোনটা আমার চারটা অপশনে দেয়া আছে এটা একটু দেখবা, যেটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমার কারেক্ট আনসার। যেটার সাথে মিলে যাবে সেটা হবে কি আমার এখানে কারেক্ট আনসার। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এই অংশের খুব মজার কিছু কোশ্চেন। ওকে, মজার কিছু কোশ্চেন। লাস্টে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো। এটা মেইন বইয়ের ম্যাথ। এটা আমাদের এইচএসসি তেও আসে প্লাস বোর্ড এক্সামেও আসে। ঠিক আছে? এইচএসসি প্লাস অ্যাডমিশন, হ্যাঁ এইচএসসি প্লাস বোর্ড বলতেছি কেন, এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই আসে। সো এইচএসসি প্লাস অ্যাডমিশনে এই যে অংশটা আসে এইটা কিভাবে করতে হবে একটু দেখার চেষ্টা করি। বলছে এই জায়গাতে আমাদের খেয়াল করো, আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে, এই ইকুয়েশনে বলছে বিক্রিয়াটিতে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 6 সেকেন্ডে এত পরিবর্তন বা বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হার কত। তাহলে আমার এখানে বিক্রিয়ার হার লিখতে হবে, কিন্তু স্পেসিফিক ভাবে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে লিখতে হবে। বিক্রিয়ার হার লিখতে হবে কিন্তু স্পেসিফিক ভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে লিখতে হবে, কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভ্যালুগুলো এখানে দেয়া আছে। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য আমি দেখবো নাইট্রোজেন ডাইঅক্সাইড একটি উৎপাদের জন্য প্লাস হবে। এবার 1 মোল সংখ্যা কত? 4। এবার উপরে যাবে ডি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এবার প্লাস 1/4 নিলাম। নেয়ার পরে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন 6 সেকেন্ডে বলে দেয়া আছে 3 × 10⁻³ তাহলে উপরে আমি ঘনমাত্রার পরিবর্তন 3 × 10⁻³ বসালাম, নিচে সময়ের পরিবর্তন 6 সেকেন্ড বসাই দিলাম। এইটা ক্যালকুলেশন করলে এখন আমার উত্তর মিলে যাচ্ছে। কেমনে? দেখো এইটার সাথে এটা ক্যালকুলেশন করো, 3 × 2 = 6, তাহলে 1/8 হচ্ছে। 1/8 হলে 0.125 হয়, 0.5 0.25 0.125 হয়। 0.125 × 10⁻³ এইটা আসে হচ্ছে আমার রেজাল্ট। এটাকে ক্যালকুলেশন করলে আরো সুন্দর করে ক্যালকুলেশন করলে 1.25 × 10⁻⁴ হয়, যেখান থেকে আমি মোল পার লিটার পার সেকেন্ড এটা পাচ্ছি। মোল পার লিটার পার সেকেন্ড এটা পাচ্ছি। সেখান থেকে দেখো 1.25 ইন্টু তোমার হচ্ছে এত মোল পার লিটার পার সেকেন্ড এটা পাচ্ছি। তাহলে পারবো না? এই টাইপের ম্যাথ আসলে অবশ্যই পারতে হবে। ইউ হ্যাভ টু ভাইয়া এত সুন্দর করে গুছাই দিছে, এরপরে যদি তুমি না পারো তাহলে তো হবে না, অবশ্যই পারতে হবে। পরে দেখো এই জিনিসপত্রগুলো আমি তোমাদের শেখাইছি। এবার বিক্রিয়ার হার থেকে একটা গ্রাফ দেখাবো। দেখো আমরা যদি ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ দেখি, খেয়াল করো, ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ দেখি তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে। সো এই বরাবর আমি যদি ঘনমাত্রা রাখি, সি হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে, আর এই বরাবর আমি যদি সময় রাখি, টি হচ্ছে আমার সময়। তো দেখো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করলো। এই দুইটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, এই দুইটা হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। সো খেয়াল করো বিক্রিয়কের ঘনমাত্রা যখন আমার সময় 0 সেকেন্ড তখন বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ থাকে আর উৎপাদের ঘনমাত্রা কি সর্বনিম্ন থাকে। সো বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ মানে কি 0 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা হাইয়েস্ট, অর্থাৎ এই পয়েন্টে আছে হচ্ছে আমার বিক্রিয়কের ঘনমাত্রা, এই পয়েন্টে আমার কি আছে বিক্রিয়ক, তাই না, বা রিঅ্যাকট্যান্ট। আর দেখো এই পয়েন্টে আমার ঘনমাত্রার এই পয়েন্টে কি আছে আমার উৎপাদ বা প্রোডাক্ট। তো 0 সেকেন্ডে আমার বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইটার এই বৈশিষ্ট্য আমি দেখতে পেলাম।
এবার চিন্তা করো, আমি যত সময় বাড়াচ্ছি, সময় যত আমি এদিক বরাবর বাড়াচ্ছি, তখন আমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। সো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে, এই প্রোডাক্ট শূন্য থেকে আস্তে 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 বাড়তে থাকবে। আর বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বলতে কি বোঝাচ্ছে, এই বিক্রিয়ক আস্তে 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 কমতে থাকবে। তাহলে এই জায়গাতে ভালো করে যদি আমি খেয়াল করি, এই দুইটা লাইনের এইটা হচ্ছে আমার প্রোডাক্ট লাইন আর এইটা হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্ট লাইন। তাহলে একটা বিক্রিয়ক লাইন, একটা হচ্ছে উৎপাদ লাইন, একটা বিক্রিয়ক লাইন আর একটা হচ্ছে উৎপাদ লাইন। সো এই জায়গাতে দেখো বিক্রিয়ক এবং উৎপাদ, এই যে দুইটা লাইন আমি পাচ্ছি, এই দুইটা লাইন নিয়ে এখন আমি কি করব বুঝবা, এই দুইটা লাইন নিয়ে এখন আমি এই যে বিক্রিয়ার হার এই জিনিসটা বের করতে পারবো। তো খেয়াল করো, এই যে এই জায়গায় যেটা আছে, এই জায়গায় যেটা আছে ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস বরাবর ঘনমাত্রা দেয়া আছে, এক্স এক্সিস বরাবর সময় দেয়া আছে। তার মানে কি বিক্রিয়ার হার আর ইকুয়ালস টু, উপরে যাবে ঘনমাত্রার পরিবর্তন আমরা জানি ডেল সি, আর নিচে যাবে সময়ের পরিবর্তন সেটা কি ডেল টি। তো খেয়াল করো তো ডেল সি ওয়াই এক্সিস বরাবর আছে মানে ওয়াই, আর নিচে দেখো সময় আমার এক্স এক্সিস বরাবর আছে এক্স। এইটা মানে কি, এটা মানে ঢাল না, এটা মানে ঢাল। তার মানে এই লেখচিত্রের ঢাল বিক্রিয়ার হার প্রকাশ করে। তার মানে আমি এই যে ঘনমাত্রা বনাম সময় লেখচিত্রের যে ঢাল, এই ঢাল এম যদি ধরি, এই এম মানেই হচ্ছে আমার কি বলতো, এম মানেই হচ্ছে আমার বিক্রিয়ার হার। তো বিভিন্ন সময় এরকম লেখচিত্র দিয়ে, ঠিক আছে, বিক্রিয়ার হার লেখচিত্র দিয়ে আমার লেখচিত্র থেকে বিক্রিয়ার হার বের করতে বলবে, বিক্রিয়ার হার বের করতে বলবে। সো ওই ধরনের ম্যাথ যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং এ আসে ওগুলাতে আমরা গেলাম না, বাট আমি তোমাকে একদম বেসিক জিনিসপত্রটা ধরায় বুঝাই দিলাম। সো আশা করি এই ব্যাপারটা তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, ধরতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমিস্ট্রি টপ 50-তে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি প্রথম ক্লাসটা তোমরা অনেক বেশি এনজয় করছো। যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিতে শেয়ার করবা কোর্সে এনরোল করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে একটা খুব চমৎকার জার্নি হবে, চমৎকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।